আসসালামু আলাইকুম, সবাইকে টেকনিক ইজি এডুকেশনে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ উজ্জ্বল। খেয়াল করে দেখো, আজকের এই ক্লাসে আমরা সমাধান করার চেষ্টা করব আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের নবম অধ্যায় রেওয়ামিল নামে যেই অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ে ঢাকা বোর্ড 2024-এ যেই সৃজনশীল প্রশ্নটা এসেছিল, আমরা আজকে ওই প্রশ্নটা সমাধান করার চেষ্টা করব। আমরা যদি একটু খেয়াল করে দেখি, আমাদের ঢাকা বোর্ড 2024 এই প্রশ্নটাতে আসলে আমাদেরকে কি বলেছে। আমাদেরকে বলেছে যে মৌচাক এন্টারপ্রাইজের 2022 সালের 31শে ডিসেম্বর তারিখের খতিয়ান উদ্ধৃতগুলো নিম্নরূপ। অর্থাৎ আমার এখানে 2022 সালের 31শে ডিসেম্বর তারিখের কিছু খতিয়ানের উদ্ধৃত বা জেরের পরিমাণগুলো দেওয়া আছে। আচ্ছা, উদ্ধৃত বা জেরগুলো কি কি দেওয়া আছে আমরা একটু দেখি। আমাদের দেখো বলা আছে ক্রয় 40,000 টাকা, প্রাপ্য বিল 10,000 টাকা, ক্রয় খতিয়ানের জের 30,000 টাকা, বিজ্ঞাপন 5,000 টাকা, মূলধন 70,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য 10,000 টাকা, 10% বন্ধকি ঋণ 10,000 টাকা, সমাপনী মজুত পণ্য 20,000 টাকা, বকেয়া বেতন দেওয়া আছে কত 10,000 টাকা, বিক্রয় দেওয়া আছে 80,000 টাকা, প্রারম্ভিক হাতে নগদ দেওয়া আছে 10,000 টাকা, অগ্রিম ভাড়া 10,000 টাকা, 10% বিনিয়োগ 75,000 টাকা এবং ব্যাংকে জমা দেওয়া আছে হচ্ছে 50,000 টাকা। এগুলো হচ্ছে আমাদের খতিয়ানের উদ্ধৃত বা খতিয়ানের জেরের পরিমাণগুলো দেওয়া আছে। আমরা একটু রিকোয়ারমেন্টে দেখবো আমাদেরকে কি বলেছে। দেখো, ক নাম্বার প্রশ্নে আমাদের কাছে জানতে চেয়েছে যে রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ কত। ভাইয়া, রেওয়ামিলে কিছু কিছু দফা আছে যেটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। রেওয়ামিলে নর্মালি হচ্ছে কি আমার হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত, এটা কখনোই আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। রেওয়ামিলে ব্যাংক জমা এবং হাতে নগদের প্রারম্ভিক উদ্ধৃত এটা অন্তর্ভুক্ত হয় না। এর পাশাপাশি আমাদের সমাপনী মজুত পণ্য এটাও কিন্তু আমাদের রেওয়ামিলে অন্তর্ভুক্ত হয় না। কিন্তু আমাদের প্রশ্নে যদি সমন্বিত ক্রয় এই নামে কোনো এন্ট্রি বা এই নামে কোনো হিসাব দেওয়া থাকে, তাহলে প্রারম্ভিক মজুত পণ্য অন্তর্ভুক্ত হয় না, সমাপনী মজুত পণ্যটা অন্তর্ভুক্ত হয়। এই সংক্রান্ত একটা বেসিকের ক্লাস তোমরা আমাদের ইজি অ্যাকাউন্টিং বইয়ের বেসিক সেকশনে পাবা। ওইখান থেকে তোমরা যদি বেসিকের ক্লাসটা করে নাও, তাহলে দেখবা যে আসলে কোনটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হচ্ছে বা কোনটা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হচ্ছে না, এটা নিয়ে তোমাদের যে একটা সন্দেহ, এই জিনিসটা একদমই দূর হয়ে যাবে। তাহলে আমরা যতটুকু বললাম যে হাতে নগদ ও ব্যাংক জমার প্রারম্ভিক উদ্ধৃত অন্তর্ভুক্ত হবে না, সমাপনী মজুত পণ্য অন্তর্ভুক্ত হবে না। তাহলে দেখো, এই যে দেখো সমাপনী মজুত পণ্য দেওয়া আছে 20,000 টাকা, এইটা আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। এরপরে কি দেওয়া আছে দেখো, এরপর দেওয়া আছে হচ্ছে এই যে প্রারম্ভিক হাতে নগদ দেওয়া আছে কত 10,000 টাকা, এইটাও কিন্তু কি আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না। তাহলে আমার রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না এরকম মোট লেনদেনের পরিমাণ কত? লেনদেনের পরিমাণ হচ্ছে 20,000 টাকা আর হচ্ছে 10,000 টাকা। তাহলে এই যে 20,000 এবং 10,000 এই দুটো যোগ করলে আমাদের আসবে কত? আসবে হচ্ছে 30,000 টাকা। তাহলে ভাই আমাদের ক নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে মৌচাক এন্টারপ্রাইজের যেসব দফা রেওয়ামিলে অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। তার পরিমাণ কত টাকা? তার পরিমাণ হচ্ছে 30,000 টাকা। ওকে, খ নম্বর প্রশ্নে আমরা আসি। খ নম্বর প্রশ্নে বলেছে উপযুক্ত তথ্যাদি ব্যবহার করে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ নির্ণয় করো। ভাই আমাদেরকে বলেছে চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ বের করতে। কোন জায়গা থেকে? আমার উপরে যে তথ্যগুলো দেওয়া আছে ওই তথ্যগুলো ব্যবহার করে আমরা কি করব? চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণটা আমরা বের করব। আমার উপরে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে এই ইনফরমেশন থেকে কোনটা আমার জন্য চলতি সম্পদ, কোনটা আমার জন্য চলতি দায়, এই জিনিসটা আমাকে বের করতে বলছে। এখন এই জায়গাতে একটা জায়গাতে আমরা অনেক বেশি সন্দেহ প্রকাশ করি, সেটা হচ্ছে ওই যে দেখো 10% বন্ধকি ঋণ দেওয়া আছে, 10% বিনিয়োগ দেওয়া আছে 75,000 টাকা। এখন আমাদের অনেকের মনে এই চিন্তা আসে যে ভাই আমরা কি ওই 10% ঋণের সুদ এটা বের করে হিসাব করব নাকি এটা বাদ দিয়ে হিসাব করব? আমরা কি 10% বিনিয়োগের সুদ এটা কি বের করে হিসাব করব নাকি বাদ দিয়ে হিসাব করব? তোমরা বিভিন্ন বইতে দেখবা যে একই বইতে দুই নিয়মে অঙ্ক করা আছে, অর্থাৎ কিছু কিছু অঙ্ক এটা বের করে দিছে, কিছু কিছু অঙ্ক এটা বের করে নাই। তো এটা বের করে না বের করে অঙ্ক করাটা উত্তম, তার কারণ আমরা যেহেতু ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট করছি না, যে কারণে আমাদের একদম যে পুরো বছরের শেষের যে হিসাবগুলো অর্থাৎ সমন্বয়ের হিসাবগুলো আমাদের করতে হবে এমন কোনো বাধ্যবাধকতা কিন্তু আমাদের নাই। এই জন্য ওই পার্সেন্টেজের হিসাবগুলো যেই রকম আছে ওই রকমই থাকবো, অর্থাৎ আমরা পার্সেন্টেজটা ভাঙায়া কত টাকা আসে ওই জিনিসটার ক্যালকুলেশন করতে যাব না।
তাইলে আমরা যদি এখান থেকে চলতি সম্পদ আর চলতি দায়ের পরিমাণ বের করি, আমি একটু লাল কালি দিয়ে সম্পত্তিগুলো মার্ক করি। হ্যাঁ, এই যে দেখো প্রাপ্য বিল, এটা একটা চলতি সম্পদ। প্রাপ্য বিল এটা একটা কি চলতি সম্পদ। তারপরে আমরা যদি এইদিকে আসি, এই যে সমাপনী মজুদ পণ্য, এটা একটা চলতি সম্পত্তি। তারপরে হচ্ছে আমাদের এখানে অগ্রিম ভাড়া, ভাড়া হচ্ছে একটা ব্যয়, ব্যয়ের অগ্রিম হচ্ছে সম্পদ। তারপরে 10% বিনিয়োগ, এটা আসবে না। এরপর হচ্ছে ব্যাংক জমা, এটা হচ্ছে কি আমার জন্য একটা চলতি সম্পত্তি। তাহলে আমার জন্য চলতি সম্পত্তি কি কি? চলতি সম্পত্তি হচ্ছে প্রাপ্য বিল, আমার জন্য চলতি সম্পত্তি হচ্ছে প্রাপ্য বিল, সমাপনী মজুদ পণ্য, অগ্রিম ভাড়া আর ব্যাংকে জমা। তাহলে আমরা এগুলো একটু যোগ করি, 10,000 যোগ 20,000 যোগ 10,000 যোগ 50,000, তাহলে হচ্ছে 50,000, 60,000, 70, 80, 90,000 টাকা। তাহলে আমার মোট চলতি সম্পত্তির পরিমাণ এখানে আসে কত? 90,000 টাকা। তাহলে চলতি দায়ের পরিমাণ কত? আমরা যদি একটু গ নাম্বার এদিকে একটু তাকাই। আচ্ছা, চলতি দায়, চলতি দায়টা আমরা মার্ক করি হচ্ছে একটু গ্রিন কালার দিয়ে। হ্যাঁ, আচ্ছা, চলতি দায় এই যে দেখো এখানে দেওয়া আছে ক্রয় খতিয়ানের জের। ভাইয়া, ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদার, বিক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে দেনাদার, ক্রয় খতিয়ানের জের মানে হচ্ছে পাওনাদার। তো পাওনাদার এটা কিন্তু আমার প্রতিষ্ঠানের জন্য একটা দায়, পাওনাদার এটা আমার প্রতিষ্ঠানের জন্য একটা দায়। তাহলে পাওনাদার বা ক্রয় খতিয়ানের জের এটা একটা দায়। তারপরে হচ্ছে এইখানে আমরা পাবো হচ্ছে বকেয়া বেতন, বকেয়া বেতন এটাও আমার জন্য একটা চলতি দায়। বন্ধকি ঋণ এটা হচ্ছে একটা দীর্ঘমেয়াদী দায়। আমাকে যেহেতু বলছে চলতি দায়ের পরিমাণ বের করতে, তাহলে বকেয়া বেতন আর হচ্ছে কি আরেকটা আমরা পাচ্ছি বকেয়া বেতনের পাশাপাশি ক্রয় খতিয়ানের জের। এই দুইটা দেখো, এই দুইটা হচ্ছে কি আমার জন্য চলতি দায়ের পরিমাণ। তাহলে 30,000 আর 10,000 যোগ করলে কত আসবে? আসবে হচ্ছে 40,000 টাকা। তাহলে আমাকে যে প্রশ্নে বললো যে চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের করো, আমরা চলতি সম্পদ ও চলতি দায়ের পরিমাণ বের করলাম। দেখো উত্তর হচ্ছে মৌচাক এন্টারপ্রাইজের চলতি সম্পত্তির পরিমাণ 90,000 টাকা এবং চলতি দায়ের পরিমাণ হচ্ছে 40,000 টাকা। দেখো রেওয়া মিলের অধ্যায়টা এটা কিন্তু এমনিতেই সহজ একটা অধ্যায় এবং এই চ্যাপ্টারে আসলে অঙ্ক বোঝার একটু মানে এত বেশি বুঝতে হয় না অঙ্কটা। তুমি যদি টুকটাক বেসিকগুলো পারো আর আসলে কোনটা সম্পদ, কোনটা আয়, কোনটা ব্যয়, কোনটা দায়, এই হিসাবগুলোর নাম যদি তুমি পরিপূর্ণভাবে পারো, তাহলে কিন্তু এই অধ্যায়ের অঙ্কগুলো করা নিয়ে তোমার আসলে খুব বেশি একটা বেগ পেতে হবে না আর কি। তুমি খুব সহজেই সুন্দরভাবে এই অধ্যায়ের অঙ্কগুলো করতে পারবা। এই চ্যাপ্টারের অঙ্কগুলো সহজ হওয়ার পরেও আমরা কিন্তু প্রতিটা প্রশ্ন তোমাকে সমাধান করে দিচ্ছি। এটাই কিন্তু আমাদের ইজি অ্যাকাউন্টিং বই, পাশাপাশি আমাদের টেকনিক ইজি এডুকেশন থেকে প্রকাশিত যে বইগুলো রয়েছে এই বইয়ের অন্যতম বড় একটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে আমরা আমাদের বইয়ের প্রতিটা প্রশ্নের সমাধানের জন্য একটা একটা করে ভিডিও ক্লাস দিয়ে দিচ্ছি। অর্থাৎ তুমি এই যে ঢাকা বোর্ড 24-এর সমাধান এখন দেখছো, তুমি যদি রাজশাহী বোর্ড 24 না পারো ওটার জন্য দেখবে একটা কিউআর কোড আছে, বরিশাল বোর্ড 24 না পারলে তার জন্য একটা কিউআর কোড আছে। অর্থাৎ আমাদের বইতে যতগুলো সৃজনশীল থাকবে, যতগুলো এমসিকিউ থাকবে, যত ধরনের বেসিক থাকবে, সবগুলোর জন্য আসলে তুমি আলাদা আলাদা করে এক একটা করে কিউআর কোড পাবা। কিউআর কোডটা স্ক্যান করলে তুমি শুধুমাত্র ওই সমস্যাটার সমাধানটাই দেখতে পারবে এবং ভিডিও আকারে দেখতে পারবা। তো এটা কিন্তু তোমাদের জন্য অনেক বড় একটা সুবিধা, যে সুবিধাটা আসলে তুমি অন্যান্য বইতে বা এসএসসি লেভেলের কোনো বইতে এই ধরনের কোনো সুবিধা এখন পর্যন্ত নাই। আমরাই প্রথমে এই কাজটা তোমাদের জন্য করছি, যে কারণে যারা যারা ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলেছো তারা তো দুর্দান্ত ভাষায় পড়াশোনা করতে পারছো। যারা যারা এখনও বইটা সংগ্রহ করতে পারো নাই তাদেরকে বলবো যত দ্রুত সম্ভব তুমি ইজি অ্যাকাউন্টিং বইটা সংগ্রহ করে ফেলো। তার কারণ হচ্ছে এই বইটা সংগ্রহ না করলে তুমি কিন্তু তোমার রেজাল্টে কিন্তু আটকে যাবা। তুমি বোঝা গেছে আমার কথাটা? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে গ নাম্বার প্রশ্নটা একটু যাব। গ নাম্বার প্রশ্নটাই কি বলছে দেখো, বলছে যে মৌচাক ট্রেডার্সের একটি রেওয়া মিল প্রস্তুত করো। রেওয়া মিল প্রস্তুত করব আমরা। রেওয়া মিল প্রস্তুত করার প্রসেসটা কি? রেওয়া মিল প্রস্তুত করার প্রসেসটা হচ্ছে আমরা শুধুমাত্র সম্পদ, ব্যয়, উত্তোলন, সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটা হিসাব যদি আমি কোথাও পাই, ওই তিনটা হিসাবকে আমি ডেবিট করে দিব। সম্পদ, ব্যয়, উত্তোলন এই তিনটা হিসাবকে আমি যেখানেই পাবো আমি কি করবো, এটাকে ডেবিট করে দিব। আয়, দায়, মূলধন এই তিনটা হিসাবকে আমি যেখানে পাবো এই তিনটা হিসাবকে আমি ক্রেডিট করে দিব। আমার কথাকে আমি বুঝাইতে পারছি? সম্পদ, ব্যয়, উত্তোলন ডেবিট, মূলধন, আয়
আর হচ্ছে দায়ের পরিমাণ, এই তিনটাকে আমরা ক্রেডিট করে দিব। তাহলে আমি একটু তোমাদেরকে জাস্ট বলে যাই কোনটা কোন ধরনের হিসাব। আমি আবারও বলছি, দেখো রেওয়া মিলের অধ্যায়টা যতটা না বোঝার অধ্যায়, তার চাইতে বেশি হচ্ছে মুখস্থর অধ্যায়। অর্থাৎ তোমাকে শুধুমাত্র হিসাবের নামগুলো মুখস্থ রাখতে হবে। তুমি যখনই হিসাবের নামগুলো মুখস্থ রাখতে পারবা, অর্থাৎ যেমন দেখো আমি যদি তোমাকে বলি যে ক্রয়, ক্রয় হচ্ছে একটা ব্যয়বাচক উপাদান। এই ক্রয়, ক্রয় হচ্ছে কি একটা ব্যয়। এখন তুমি কেন মানবা ক্রয় একটা ব্যয়? তোমাকে তো এই জিনিসটা মুখস্থ রাখা লাগবে যে ক্রয় এটা একটা ব্যয়বাচক লেনদেন। কথাটাকে আমি বুঝাইতে পারছি? ওকে, তাইলে আমি একটু বলে যাই কোনটা কি হবে, তারপর আমি তোমাদেরকে দেখাই দিব নে যে এটা আসলে কোনটা কিভাবে কি হইলো। দেখো আমরা সর্বপ্রথমে আসি ক্রয়। ক্রয় হচ্ছে একটা ব্যয়, ব্যয়ের কারণে ক্রয়কে আমরা ডেবিট করব। প্রাপ্য হিসাব একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এই জন্য আমরা প্রাপ্য হিসাবকে ডেবিট করে দিব। এরপর দেখো ক্রয় খতিয়ানের জের, এটা একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, এজন্য ক্রয় খতিয়ানের জের এটাকে আমরা ক্রেডিট করে দিব। বিজ্ঞাপন, এটা একটা ব্যয়, তার মানে কি সম্পদ ব্যয় উত্তোলন, এটাকে আমরা ডেবিট করে দিব কারণ যেহেতু বিজ্ঞাপন একটা ব্যয়। মূলধন, দেখো মূলধন আয় ব্যয়, আয় দায় মূলধন, এটাকে আমরা কি করি ক্রেডিট করে দিই, এর জন্য মূলধনকে আমাদের ক্রেডিট করে দিতে হবে। প্রারম্ভিক মজুত পণ্য, এটা হচ্ছে একটা ব্যয়, তাহলে আমরা যেহেতু সম্পদ ব্যয় এবং উত্তোলনকে ডেবিট করি, এই জন্য আমাদেরকে এই প্রারম্ভিক মজুত পণ্য এটাকে আমাদের ডেবিট করে দিতে হবে। এরপর আমরা যদি আসি হচ্ছে আমাদের 10% বন্ধকি ঋণ, এটা আমাদের জন্য একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, এই জন্য আমরা বন্ধকি ঋণ এই টাকাটাকে ক্রেডিট করে দিব। সমাপনী মজুত পণ্য, এটা আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না। বকেয়া বেতন, এটা একটা দায় আমার জন্য, বকেয়া বেতন এটা আমার জন্য একটা দায়, আয় দায় মূলধনকে ক্রেডিট করি আমরা, এই জন্য বকেয়া বেতনকে আমরা ক্রেডিট করে দিব। তারপরে আমরা আসি হচ্ছে বিক্রয়, বিক্রয় একটা আয়, আয় দায় মূলধনকে ক্রেডিট করতে হয়, বিক্রয়কে আমরা ক্রেডিট করে দিব। প্রারম্ভিক হাতে নগদ, এটা আমাদের রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না, এটা আমরা ক নাম্বারেই শিখেছিলাম। অগ্রিম ভাড়া, এটা হচ্ছে একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এজন্য আমরা অগ্রিম ভাড়াকে ডেবিট করে দিব। এরপর আমরা আসি হচ্ছে 10% বিনিয়োগ 75,000 টাকা, এটা আমাদের জন্য একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হবে, এজন্য আমরা এই 10% বিনিয়োগ 75,000 টাকা এটাকে আমরা ডেবিট করে দিব। ব্যাংক জমাও ঠিক একই রকমভাবে, ব্যাংক জমা একটা সম্পদ, সম্পদ ব্যয় উত্তোলনকে ডেবিট করতে হয়, এই জন্য আমরা ব্যাংক জমা এটাকে আমরা কি করে দিব ডেবিট করে দিব। তাহলে দেখো আমরা এই যে বললাম ডেবিট ক্রেডিট, ডেবিট ক্রেডিট, এটাই কিন্তু আমাদের রেওয়া মিলের কাজ। রেওয়া মিলে কিন্তু তেমন কঠিন কোনো কাজ না, আসলে আমাদের হিসাবের ডেবিট আর ক্রেডিট পক্ষগুলো খুঁজে বের করা। তাহলে একটু খেয়াল করে দেখো, এই যে ক্রয় আমরা ডেবিট করলাম, প্রাপ্য হিসাব ডেবিট, ক্রয় খতিয়ানের জের ক্রেডিট, বিজ্ঞাপন ডেবিট, মূলধন ক্রেডিট, প্রারম্ভিক মজুত পণ্য ডেবিট, 10% বন্ধকি ঋণ ক্রেডিট, বকেয়া বেতন ক্রেডিট, বিক্রয় ক্রেডিট, অগ্রিম ভাড়া ডেবিট, 10% বিনিয়োগ ডেবিট আর ব্যাংকে জমা ডেবিট। আমরা যখন দুই পাশ যোগ করব, যোগ করলে আমি দেখলাম যে দুই পাশে আমার কি আছে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা। রেওয়া মিলের ক্ষেত্রে একটা জিনিস আমাকে একটু মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আমি যদি কোনো কারণে দেখি যে হিসাবের দুইটা পাশ মিলে যাচ্ছে না, অর্থাৎ দুইটা পাশে অমিল আছে, কোনো একটা পার্থক্য আছে, তখন আমাকে দেখতে হবে কম আছে কোন পাশে। যদি ক্রেডিট পাশে কম থাকে তাহলে খুঁজে বের করতে হবে আমার প্রশ্নে কি মূলধনের পরিমাণ দেওয়া আছে কিনা। যদি আমার প্রশ্নে মূলধনের পরিমাণ দেওয়া থাকে তাহলে তো দেওয়া থাকলে তাহলে যে টাকাটা কম আছে এটা অনিশ্চিত হিসাব। আর যদি মূলধনের পরিমাণ দেওয়া নাই এবং টাকাটা ক্রেডিট পাশে কম আছে তাহলে ওইটাকে আমরা মূলধন হিসাবে লিখে দিব। যাই হোক, এইসব আলোচনা তোমরা বেসিক সেকশনে পাবা। আমরা এইমাত্র ঢাকা বোর্ড 2024-এর প্রশ্নটা সমাধান করলাম। তোমরা যদি রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটা দেখতে চাও, তোমরা বইয়ে থাকা যে কিউআর কোডটা রয়েছে সেই কিউআর কোডটা স্ক্যান করলেই কিন্তু এরপরে তোমাদের সামনে রাজশাহী বোর্ড 2024-এর প্রশ্নটা চালু হয়ে যাবে। তো তোমাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।